হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে শব্দ ও শব্দ গঠন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শব্দ ও শব্দ গঠন নিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তা চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়? চারটি অপশান রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি বর্ণ। এখানে মনে রাখবে মানুষের মুখ থেকে নিঃসৃত আওয়াজ হলো ধ্বনি, আর তাকে যখন খাতায় চিহ্নের মাধ্যমে লেখা হয় তখন হয়ে যাবে সেটা বর্ণ। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই হলে তাকে কি বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি যৌগিক শব্দ। তো এখানে মনে রাখবে যেমন দাতা বা কর্তব্য শব্দগুলোকে ভাঙলে যে অর্থ পাওয়া যায় বাস্তব ব্যবহারের ক্ষেত্রেও একই অর্থ থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, হস্তি এবং বাঁশি অর্থগতভাবে কোন শ্রেণীর শব্দ? রাইট অ্যান্সার হয়ে যাবে রূঢ়ি শব্দ। প্রত্যয় নিষ্পন্ন যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয় তাকে রূঢ়ি শব্দ বলা হয়। 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, সমাস নিষ্পন্ন যে সব শব্দ মূল অর্থ না বুঝিয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে? তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। এখানে মনে রাখবে যোগরূঢ় শব্দের মূল চাবিকাঠি হলো এটি সমাস দ্বারা গঠিত হবে এবং এর অর্থ পরিবর্তিত হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পঙ্কজ এবং রাজপুত কোন প্রকার শব্দের উদাহরণ? যোগরূঢ় শব্দের উদাহরণ হচ্ছে এই পঙ্কজ এবং রাজপুত শব্দ। এখানে তোমরা মনে রাখবে পঙ্কজ মানে যা পাকে জন্মায় সমাসবদ্ধ রূপেটি, কিন্তু এটি দিয়ে নির্দিষ্টভাবে কেবল পদ্মফুলকেই বোঝায়। 6 নম্বর প্রশ্ন দেখো, সন্দেশ এই সন্দেশ শব্দটির প্রকৃতি প্রত্যয়গত অর্থ সংবাদ হলেও বর্তমানে তা মিষ্টান্ন বোঝায়। এটি কি ধরনের শব্দ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রূঢ়ি শব্দ। এখানে মনে রাখবে প্রত্যয়ের নিয়মে সন্দেশ শব্দের অর্থ খবর হলেও বর্তমানে এটি কেবল একটি বিশেষ মিষ্টির নাম। 7 নম্বর প্রশ্ন দেখো, যে সব শব্দকে আর কোনো ক্ষুদ্রতর অংশে বিশ্লেষণ বা ভাঙা যায় না তাকে কি বলে? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মৌলিক শব্দ বলা হয়। তো এখানে মনে রাখবে মা, বাবা, গোলাপ, হাত, লাল ইত্যাদি হলো মৌলিক শব্দের উদাহরণ। তো এই মৌলিক শব্দের উদাহরণগুলো মনে রাখবে যার ভাঙা বা সন্ধি সমাস করা যায় না। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো, দুটি ভিন্ন শব্দের অংশ জোড়া দিয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে? রাইট অ্যান্সার হয়ে যাবে জোড় কলম শব্দ। অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এর সাথে তোমরা মনে রাখবে দুটি ভিন্ন শব্দের অংশ কেটে জোড়া দিয়ে এক করে নেওয়াকেই জোড় কলম বা ব্লেন্ড ওয়ার্ড বলা হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি জোড় কলম শব্দের সঠিক উদাহরণ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হাঁস ঝাড়ু। এখানে তোমরা মনে রাখবে সুকুমার রায়ের তৈরি হাঁস এবং সজারু মিলে গঠিত হাঁস ঝাড়ু একটি বিখ্যাত জোড় কলম শব্দ। 10 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ধোঁয়া ও কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা শব্দটি কার উদাহরণ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে জোড় কলম অপশান এ।
ধোঁয়া এবং কুয়াশা এই দুই শব্দের অংশ জোড়া লাগিয়ে তৈরি হয় ধোঁয়াশা। 11 নম্বর প্রশ্ন দেখো, প্রাকৃতিক আওয়াজ বা কাল্পনিক অনুভূতির অনুকরণে যে শব্দ সৃষ্টি হয় তাকে কি বলে? তো তাকে বলা হয় ধ্বন্যাত্মক শব্দ। এখানে মনে রাখবে, ধ্বন্যাত্মক শব্দের মূল ভিত্তি হলো কোনো ধ্বনি বা আওয়াজের অনুকরণ, যেমন কুকুরের ডাক, ঘেউ ঘেউ। পরবর্তী প্রশ্ন দেখো, রোদের তীব্রতা বোঝাতে নিচের কোন ধ্বন্যাত্মক শব্দটি ব্যবহৃত হয়? রোদের তীব্রতা বোঝাতে এখানে ব্যবহৃত হয় ধনাত্মক শব্দ বলতে খাঁ খাঁ। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে, রোদের তীব্রতা বা দুপুরের শূন্যতা বোঝাতে আমরা সাধারণত রোদে খাঁ খাঁ করছে বলে থাকি। নেক্সট দেখো, মেঘে ডাক বোঝাতে নিচের কোন ধনাত্মক শব্দটি ব্যাকরণে প্রচলিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে গুড় গুড় শব্দ, অপশান ডি। আকাশে মেঘের ডাকের অনুভূতি বা আওয়াজকে বোঝাতে গুড় গুড় শব্দটি ব্যবহার করা হয়। 14 নম্বর প্রশ্ন দেখো, মূল শব্দের অনুকরণে বা ঈষৎ পরিবর্তনে যেসব অর্থহীন শব্দের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুকার শব্দ। এখানে তোমরা মনে রাখবে, মূল শব্দের সাথে মিলিয়ে যে দ্বিতীয় শব্দটি মানে দ্বিতীয় অংশটি বসে যার নিজস্ব অর্থ থাকে না তাকে অনুকার শব্দ বলা হয়। 15 নম্বর প্রশ্ন দেখো, লুচি ফুচি খেয়ে আমরা রওনা হলাম। এখানে ফুচি কোন ধরনের শব্দ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অনুকার শব্দ। লুচি শব্দের অনুকরণে ফুচি তৈরি হয়েছে, যার কোনো স্বাধীন বা নিজস্ব অর্থ নেই। নেক্সট কোশ্চেন দেখো, বই টই নিয়ে পড়তে বসো। এই বাক্যে টই কোন ধরনের শব্দ? তো এই টই হয়ে যাবে অনুকার শব্দ, অপশন এ। বইয়ের সাথে অনুষঙ্গ হিসেবে বসা টই একটি অনুকার শব্দ। পরবর্তী প্রশ্ন দেখো, একই শব্দ পরপর দুবার বসে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে শব্দ দ্বৈত। দ্বৈত শব্দের অর্থ দুই। একই শব্দ যখন পরপর দুইবার বসে কোনো ভাব প্রকাশ করে তাই হলো শব্দ দ্বৈত। 18 নম্বর প্রশ্ন দেখো, আজ বড় বড় আম পেড়েছি। এখানে এই বড় বড় শব্দ দ্বৈতটি কি অর্থ প্রকাশ করছে? রাইট অ্যান্সার অপশন বি, আধিক্য বা বহুবচন। এখানে মনে রাখবে, এই বড় বড় আম বলতে এখানে কোনো একটি আমকে না বুঝিয়ে অনেকগুলো আমের বহুবচন বা আধিক্যের রূপকে বোঝাচ্ছে। 19 নম্বর প্রশ্ন দেখো, জ্বর জ্বর বোধ করছি। এখানে জ্বর জ্বর শব্দদ্বৈতটি কি অর্থ প্রকাশ করছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সামান্যতা বা অল্পতা। পুরোপুরি জ্বর আসেনি, বরং জ্বরের মতো সামান্য বা অল্প অনুভূতি হচ্ছে বোঝাতে এই দ্বিরুক্তি হয়। 20 নম্বর প্রশ্ন দেখো, মিটিমিটি তারা জ্বলছে। এই বাক্যে মিটিমিটি শব্দদ্বৈতটি কি অর্থ প্রকাশ করে? রাইট অ্যান্সার অপশন ডি, পুনঃপুনিকতা। এখানে পুনঃপুনিকতা মানে যা বারবার বা কন্টিনিউয়াসলি ঘটে। তারা নিভে আবার জ্বলছে, তাই এটি পুনঃপুনিক। পরবর্তী নেক্সট কোশ্চেন দেখো,
নিচের কোনটি সহচর বা সমার্থক শব্দযোগে গঠিত শব্দদ্বৈতের উদাহরণ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ধন দৌলত। এখানে মনে রাখবে ধন এবং দৌলত দুটি শব্দের অর্থই সম্পদ বা টাকা পয়সা, তাই এরা সমার্থক শব্দদ্বৈত। পরবর্তী প্রশ্ন, রাতাঘাট শব্দটি কোন ধরনের শব্দদ্বৈতের উদাহরণ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সমার্থক বা সহচর শব্দদ্বৈতের উদাহরণ। এখানে মনে রাখবে ঘাট বলতে আক্ষরিক অর্থে নদী, নদীর পার বোঝালেও রাস্তার অনুষঙ্গ বা সহচর হিসেবে এটি সমার্থক রূপ নেয়। পরবর্তী প্রশ্ন দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলা হয়? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, শব্দ। ধ্বনিসমূহের অর্থপূর্ণ মিলনকেই বলা হয় শব্দ। অর্থ না থাকলে তা কেবলই ধ্বনি সমষ্টি, যেটা কিন্তু শব্দ নয়। নেক্সট দেখো, পকেটমার ও হেড পণ্ডিত কোন ধরনের শব্দের উদাহরণ? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মিশ্র বা দ্বৈত শব্দ। দুটি ভিন্ন ভাষার শব্দ যেমন ইংরেজিতে হেড আর বাংলার পণ্ডিত মিলে তৈরি হওয়ার শব্দকেই মিশ্র শব্দ বলা হয়। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, দহিত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কন্যার পুত্র এবং ব্যবহারিক অর্থ নাতি। এটি কোন শ্রেণীর শব্দ? পঁচিশ নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যৌগিক শব্দ। কন্যার পুত্র মানেও নাতি, আবার ব্যবহারেও নাতি বোঝায়। অর্থের বদল না হওয়ায় এটি কিন্তু যৌগিক শব্দ। পরবর্তী প্রশ্ন দেখো, প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যিনি ভালো বীণা বাজান হলেও বর্তমানে এর অর্থ বয়স্ক ব্যক্তি। এটি কি শব্দ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রূঢ়ি শব্দ। প্রবীণ শব্দটিকে সমাসে ভাঙা যায় না এবং এর অর্থ পুরোপুরি বদলে গেছে, তাই এটি রূঢ়ি শব্দ। 27 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, রাম বই পড়ে। এই বাক্যে পড়ে অংশটির ব্যাকরণগত সঠিক পরিচয় কি? রাইট অ্যান্সার হয়ে যাবে পদ। শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হয়ে তা বাক্যে বসার যোগ্যতা লাভ করে তখন তাকে বলা হয় পদ। 28 নম্বর প্রশ্ন দেখো, প্রতিটি শব্দের প্রথম অক্ষর নিয়ে গঠিত শব্দকে কি বলা হয়? চারটি অপশন রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মুন্ডমাল শব্দ। এখানে মনে রাখবে কোনো বাক্যাংশ বা বড় শব্দগুচ্ছের কেবল প্রথম অক্ষরগুলো জুড়ে দিলেই তাকে মুন্ডমাল শব্দ বলে। পরবর্তী প্রশ্ন দেখো, বিদেশি শব্দকে সাধারণ মানুষ নিজেদের চেনা শব্দের ছাঁচে ফেলে যে নতুন রূপ দেয় তাকে কি বলে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোক নিরুক্তি। এখানে তোমরা মনে রাখবে, যেমন ইংরেজি হসপিটাল শব্দটিকে সাধারণ মানুষ নিজেদের চেনা শব্দের মতো করে বানিয়ে নিয়েছে হাসপাতাল। 30 নম্বর প্রশ্ন দেখো, রাজপুত এবং মহারাজ শব্দ দুটির মধ্যে মূল ব্যাকরণগত পার্থক্য কি? যেখানে ব্যাকরণগত পার্থক্য হয়ে যাবে অপশন ডি, রাজপুত হচ্ছে একটা যোগ রূঢ় শব্দ, মহারাজ এটি যৌগিক শব্দ।
এখানে মনে রাখবে রাজপুত সমাজবদ্ধ হয়ে অর্থ বদলে জাতি বোঝাচ্ছে, যেটা হচ্ছে যোগ রূঢ়। এবং মহারাজ সমাসবদ্ধ হলেও অর্থ রাজাই আছে, এটা হচ্ছে যৌগিক শব্দ।